আমি পিছনে তাকালাম আর দেখলাম পুরো বগিতে এখন মানুষ বসে আছে, প্রতিটা সিটে, কিন্তু কারোর মুখ নেই, চোখ নেই। সবাই ফ্যাকাশে সাদা মুখ নিয়ে চুপচাপ বসে আছে, কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। টিটি আবার বলল, সবাই এই ট্রেনের পুরনো যাত্রী, কেউ নামতে পারে না, এই বগি শুধু চলে। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম্য, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যি এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ অলৌকিকের সন্ধানে। আমি সৌম্য এবং আজকে আমাদের সঙ্গে যিনি তাঁর জীবনে ঘটা একটি অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি হলেন অরিন্দম ঘোষ। প্রিয় সৌম্য ভাই, তোমাকে এই চিঠি লিখতে বসে আমার হাত এখনো কাঁপছে। জানি না তুমি বিশ্বাস করবে কিনা, কিন্তু যা ঘটেছে তা না লিখলে বুকের ভেতরটা ফেটে যাবে মনে হচ্ছে। হয়তো তুমি পাগল ভাববে, হয়তো হাসবে, কিন্তু আমি জানি যা দেখেছি তা সত্যি। সেদিন রাত প্রায় 11টা নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছালাম। আমার ট্রেন ছিল 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। অফিসের জরুরি কাজে মালদা যাওয়ার দরকার ছিল। পরদিন সকাল 8টায় অফিসেরই একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। সাধারণত আমি রাতের ট্রেন ধরি না। আমার রাত্রিবেলা ট্রেন জার্নি করতে খুব একটা ভালো লাগে না, কিন্তু সেদিন আর কোনো উপায় ছিল না। দিনের ট্রেনগুলোতে কনফার্ম টিকিট পাইনি, আর সময়ও ছিল না আর কি। হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে সেদিন অদ্ভুতভাবে অনেক কম ভিড় ছিল। রাতের ট্রেনের মানুষ যেরকম থাকা উচিত তার থেকে অনেক কম, এবং এই প্ল্যাটফর্মে আমাকে বসে থাকতে দেখে অনেকেই আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। যদিও প্ল্যাটফর্মের চা সিঙ্গারার দোকান থেকে ধোঁয়া উঠছিল, সেই পরিচিত স্টেশনের গন্ধ, কয়লা, ধোঁয়া আর মানুষের ঘামের মিশ্রণ। যথাসময়ে ট্রেন প্ল্যাটফর্মে আসে এবং আমি আমার টিকিট চেক করে S3 বগি খুঁজে নিলাম, সিট নাম্বার 47, জানলার ধারে, যেটা আমার সব সময়ের পছন্দের। অন্তত হাওয়া লাগবে, একটু বাইরেটা দেখা যাবে। ট্রেন তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, ইঞ্জিনের গভীর শব্দ ভেসে আসছিল দূর থেকে। ব্যাগ রেখে বসলাম আমার সিটে। চারপাশে তখন যাত্রীরা জায়গা খুঁজে নিচ্ছিল। সামনের সিটে দুজন যুবক বসেছিল, তারা মোবাইলে গান শুনছিল, কোনো এক হিন্দি পপ গান। আমার পাশের সিটে এক বৃদ্ধা মহিলা বসলেন, হাতে একটা পুরনো কাপড়ের ব্যাগ। মনে হলো হয়তো ছেলে মেয়ের বাড়ি যাচ্ছেন। দেখে মনে হচ্ছিল গ্রাম থেকে আসা কেউ। যদিও আগেই বলেছি, অন্য দিনের তুলনায় ভিড়টা আজকে যথেষ্টই কম। সব কিছু একদম স্বাভাবিকই মনে হচ্ছিল। ঠিক রাত 11:40 ট্রেন তার নির্দিষ্ট সময় ছেড়ে দিল। সেই চেনা হুইসেলের শব্দ, ঝাঁকুনি আর ধীরে ধীরে গতি তুলতে শুরু করলো ট্রেন। স্টেশনের আলোগুলো পিছনে পড়তে শুরু করলো। জানলা দিয়ে দেখলাম শহরের রাতের আলো ক্রমশ মিলিয়ে যাচ্ছে। আমি ব্যাগ থেকে একটা বই বের করে পড়া শুরু করলাম। পড়তে পড়তে কখন যেন চোখ ভারী হয়ে এলো। ট্রেনের সেই একঘেয়ে ছন্দ, ঝাঁকুনি আর জানলা দিয়ে আসা শীতল বাতাস, সব মিলিয়ে ঘুম পেয়ে গেল।
আমি বইটা পাশে রেখে একটু হেলান দিয়ে চোখ বুঝলাম। মনে মনে ভাবলাম এই একটু ঘুমিয়ে নিই, সকালে ফ্রেশ থাকতে হবে মিটিংয়ের জন্য। কিন্তু যখন চোখ খুলল তখন সব কিছু বদলে গিয়েছিল। চোখ খুলতেই প্রথমেই মনে হলো কিছু একটা অস্বাভাবিক। চারিপাশে একটা অদ্ভুত নীরবতা। ট্রেন চলছিল ঠিকই তার নিজস্ব গতিতে, সেই পরিচিত ঝাঁকুনি আর চাকার শব্দ তো ছিলই, কিন্তু মানুষের কোনো আওয়াজ নেই, কোনো কথাবার্তা নেই, কেউ হাঁচি কাশি দিচ্ছে না, মোবাইলের কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। আমি চোখ কচলিয়ে চারপাশে তাকালাম। সামনের সিটে যেখানে দুই যুবক ছিল সেখানে এখন কেউ নেই, পাশের বৃদ্ধা মহিলাও নেই। আমি অবাক হয়ে উঠে বসলাম। গোটা বগিতে একজনও মানুষ নেই, সব সিট খালি। বগির আলোগুলো হালকা টিমটিম করছিল, হলদেটে আলো, যেন বাতিগুলো প্রায় নিভে যাবার অবস্থায়। একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। আমি মোবাইল বের করে টাইম দেখলাম। রাত প্রায় 2:37 বাজে, মানে আমি প্রায় 3 ঘন্টা ঘুমিয়ে ফেলেছি। আমি উঠে দাঁড়ালাম এবং বগির ভেতরে হাঁটা শুরু করলাম। প্রতিটা সিট পরীক্ষা করলাম, সব খালি, কোথাও কোনো ব্যাগ, জামা কাপড় কিচ্ছু নেই। এমনকি বগির শেষে টয়লেটের দরজা বন্ধ ছিল ঠিকই, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ আসছিল না। আমি দরজায় টোকা দিলাম, কিন্তু না, কোনো সাড়া নেই। একটা অদ্ভুত ভয় মনের ভেতরে জায়গা করে নিতে শুরু করলো। আমি নিজেকে একটু বোঝানোর চেষ্টা করলাম, হয়তো সবাই অন্য বগিতে চলে গেছে, হয়তো এই বগিতে কোনো সমস্যা হয়েছিল তাই সবাই সরে গেছে, অথবা সবাই হয়তো তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে। কিন্তু তারপরেই যেটা সঙ্গে সঙ্গে মাথায় এলো, এটা তো এক্সপ্রেস ট্রেন, 3 ঘন্টায় কোনো বড় স্টেশন তো পড়ার কথা নয়, তাহলে সবাই কোথায় নেমে গেল? আমি পকেট থেকে টিকিট বার করার চেষ্টা করলাম। ভেবেছিলাম টিটি বা গার্ডকে খুঁজে বের করে তাকেই জিজ্ঞাসা করব যে কি হয়েছে এক্স্যাক্টলি, কিন্তু পকেটে টিকিট নেই। আমি ব্যাগ খুলে দেখলাম, অদ্ভুত ব্যাপার, সেখানেও নেই। কোথায় গেল টিকিটটা? তখন আমি সিদ্ধান্ত নিলাম পাশের বগিতে যাব, অন্তত কাউকে না কাউকে পাবো নিশ্চয়ই। আমি বগির দরজার দিকে এগোলাম। দরজা বন্ধ ছিল। আমি হ্যান্ডেল ঘুরিয়ে টানলাম, কিন্তু দরজা খুলল না। আরও জোরে টানলাম, না, খুলছে না, যেন ভিতর থেকে কেউ ধরে রেখেছে। ঠিক তখনই হঠাৎ করে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এলো, এতটাই ঠান্ডা যে আমার সারাটা শরীর শিউরে উঠল। অদ্ভুত বিষয়, জানলা দরজা সব বন্ধ, তাহলে এই বাতাস এলো কোথা থেকে? আর তারপরেই শুনলাম সেই আওয়াজ, টিকিট দেখাও। একটা গম্ভীর কর্কশ গলা, যেন অনেক দিন কথা বলেনি এমন একটা গলা। একটা টিটির মতো আওয়াজ, কিন্তু অদ্ভুত রকমের ভয়ঙ্কর। আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। বগির অন্ধকার কোণায় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, পুরো কালো কোট, মাথায় টুপি, হাতে একটা পুরনো দিনের লণ্ঠন, কিন্তু মুখটা দেখা যাচ্ছিল না, অন্ধকারে ঢাকা। আমি একটু ভয় পেয়েছিলাম, কিন্তু ভাবলাম হয়তো ট্রেনের টিটি। আমি বললাম, আরে টিটি সাহেব, আপনি এখানে? এই বগিতে তো আর কেউ নেই, সবাই কোথায় গেল? সেই ছায়ামূর্তি কোনো উত্তর দিল না। ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার পায়ের আওয়াজ ঠক ঠক ঠক, যেন কোনো ধাতব কিছু দিয়ে মেঝেতে ঠুকে ঠুকে হাঁটছে। আপনার টিকিট কোথায়? আবার সেই আওয়াজ, এবার আরও কাছে থেকে। আমি ব্যাগ থেকে টিকিট বের করতে যাচ্ছিলাম, কিন্তু তখনই লণ্ঠনের আলোয় তার মুখটা স্পষ্ট দেখলাম। সোমো, আমি কি দেখলাম তা বলতে পারবো না ঠিক মতো। তার মুখে কোনো চোখ নেই, নাক নেই, মুখ নেই, একটা ফ্যাকাশে সাদা মুখ, একদম মসৃণ, যেন মোমের পুতুল। কিন্তু সেই মুখ থেকেই আওয়াজ আসছিল। আমার পা দুটো
পাথরের মতো হয়ে গেল। কথা বলতে পারছিলাম না, শুধু পিছিয়ে যাচ্ছিলাম। এই ট্রেনে কেউ টিকিট ছাড়া যায় না। সেই জিনিসটা বলল। আওয়াজটা যেন বাতাসের মধ্যে ভেসে আসছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি আমি টিকিট এনেছি, এই যে। হাত বাড়িয়ে ব্যাগের দিকে তাকালাম, কিন্তু টিকিট নেই। কোথায় গেল? একটু আগেই তো ছিল। সেই ছায়ামূর্তি আরও কাছে এলো। লণ্ঠনের আলো পড়ল তার পায়ের কাছে, আর আমি দেখলাম মেঝেতে লাল রঙের দাগ, রক্তের দাগ। একটা রক্তাক্ত রেখা টেনে টেনে মেঝের উপর ছড়িয়ে আছে। সেই জিনিসটা যেদিক দিয়ে হেঁটে এসেছে ঠিক সেই বরাবর। এই বগিতে কেউ টিকিট ছাড়া বাঁচে না। আবার সেই কথা। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ঘুরে দরজার দিকে দৌড়ালাম। পুরো শক্তি দিয়ে দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু না, খুলছে না। যেন ঢালাই করা দরজা। আমি চিৎকার করলাম, বাঁচাও, কেউ আছে, হেল্প, প্লিজ প্লিজ হেল্প, কেউ আছে। কিন্তু কোনো সাড়া নেই। শুধু ট্রেনের চাকার একঘেয়ে শব্দ আর সেই ভয়ানক পায়ের আওয়াজ। আমি বগির অন্য প্রান্তে দৌড়ালাম। শেষ কোনায় গিয়ে দেখি একটা পুরনো সাইনবোর্ড, রিজার্ভ কম্পার্টমেন্ট, ডু নট এন্টার। আমার মনে পড়ল ঘুমানোর আগে কেউ একজন বলেছিল বগি বদল হয়েছে। হয়তো আধঘুম অবস্থায় আমি ভুল করে এই শেষ বগিতে চলে এসেছিলাম। আমি দরজা জানলা দিয়ে বাইরে তাকালাম। চারপাশে ঘন অন্ধকার, কোনো স্টেশন নেই, কোনো আলো নেই, শুধু কালো জঙ্গল আর রাত। তখন পিছন থেকে একটা ফিসফিস আওয়াজ শুনলাম। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু সামনের সিটে একটা ব্যাগ রাখা দেখলাম। একটা পুরনো চামড়ার ব্যাগ, ধুলোয় ঢাকা। তার পাশে একটা টিকিট পড়ে আছে। আমি কাঁপতে কাঁপতে কাছে গেলাম। টিকিট তুলে দেখি সেখানে নাম লেখা, অরিন্দম ঘোষ। আমার নাম, আমারই নাম। কিন্তু এটা কি করে সম্ভব? আমার টিকিট তো আমার ব্যাগে ছিল। আমি পিছনে হোঁচট খেয়ে পড়ে গেলাম। তখনই ট্রেনের হুইসেল বেজে উঠল, কিন্তু সেটা যেন মানুষের কান্নার মতো শোনাচ্ছিল, একটা ভয়ঙ্কর বিষণ্ণ শব্দ। সেই লণ্ঠনওয়ালা টিটি আবার সামনে এলো। এবার তার গলা আরো পরিষ্কার। তুমি তো বছর 3 আগে এই বগিতেই মারা গিয়েছিলে। আমি থমকে গেলাম। কি কি বলছেন? আমি তো বেঁচে আছি। সে ধীরে ধীরে বলল, সেদিনও রাতের মালদা এক্সপ্রেসে উঠেছিলে, ঠিক এই বগিতে, একা। রাত 2টার সময় এক চোর তোমার ব্যাগ নিতে এসে তোমাকে ছুরি মেরে ফেলে দেয়। আমরা দুজনেই তখনকার টিটি। তারপর ট্রেন অ্যাক্সিডেন্ট। এখন আর কেউ নেই, শুধু এই বগি চলতেই থাকে। আমি পিছনে তাকালাম আর দেখলাম পুরো বগিতে এখন মানুষ বসে আছে, প্রতিটা সিটে। কিন্তু কারোর মুখ নেই, চোখ নেই। সবাই ফ্যাকাশে সাদা মুখ নিয়ে চুপচাপ বসে আছে। কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। টিটি আবার বলল, সবাই এই ট্রেনের পুরনো যাত্রী, কেউ নামতে পারে না। এই বগি শুধু চলে। আমি আর দাঁড়াতে পারলাম না। পুরো শক্তি দিয়ে দরজায় ধাক্কা মারলাম, আর এবার দরজা খুলে গেল আর আমি সঙ্গে সঙ্গে বাইরে ঝাঁপ দিলাম। চোখ যখন খুলল তখন ভোর হয়ে গেছে। আমি শুয়ে আছি আজিমগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে।
চারপাশে মানুষের ভিড়, হট্টগোল। কিছু লোক আমাকে জল ছিটিয়ে জাগাচ্ছে। আরে আরে আপনি ঠিক আছেন? এইখানে কি করছেন? কোনো ট্রেন নেই এই প্ল্যাটফর্মে। আমি হাঁপাতে হাঁপাতে উঠে বসলাম, চারপাশে তাকালাম। না, সত্যিই কোনো ট্রেন নেই। আমার ব্যাগটা পাশে পড়ে আছে, ভেতরে সব জিনিস ঠিক আছে। আমি টিকিট বের করে দেখলাম, সেখানে বড় করে লেখা S3 সিট 47। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজকের দিনে সেই ট্রেন ক্যান্সেল হয়েছে। আর টিকিটের নিচে একটি কালো দাগ, যেন পোড়া কালি দিয়ে কেউ সেই দাগ দিয়েছে। আমি উঠে দাঁড়িয়ে রেল লাইনের দিকে তাকালাম। দেখলাম একটু দূরে অস্পষ্ট ভোরের আলোয় এক বুড়ো টিটি দাঁড়িয়ে আছে, হাতে লণ্ঠন, চোখে হাসি। আমি চোখ মুছে আবার তাকালাম, কিন্তু এবার আর কেউ নেই। সৌম্য, সেদিনের পর থেকে আমি আর কোনো দিন রাতের ট্রেনে উঠিনি। মালদা যাওয়ার প্ল্যানও ক্যান্সেল করে দিয়েছিলাম। অফিসে বলেছিলাম অসুস্থ আছি। কিন্তু এখনও মাঝে মাঝে রাতে যখন দূর থেকে ট্রেনের হুইসেল শুনি, তখন বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে। মনে হয় সেই শেষ বগিটা এখনও বোধহয় চলছে অন্ধকারে, আর তার ভেতরে কেউ না কেউ টিকিট দেখাচ্ছে সেই মুখহীন টিটিকে। আমি জানি না আমি কি দেখেছিলাম, স্বপ্ন ছিল নাকি সত্যি। হয়তো আমি ট্রেনেই ঘুমিয়ে পড়েছিলাম এবং ভুল স্টেশনে নেমে গিয়েছিলাম। হয়তো সব কিছুই দুঃস্বপ্ন ছিল। কিন্তু তাহলে আমার টিকিটে সেই কালো দাগ এলো কোথা থেকে? আর সেই বুড়ো টিটিকে আমি কেনই বা দেখলাম সেই আজিমগঞ্জ স্টেশনে? তুমি বিশ্বাস করো আর নাই করো, আমি জানি আমি কি দেখেছি, এবং তারপর থেকে আমি সব সময় সতর্ক থাকি এবং রাতের ট্রেন পুরোপুরিভাবে এড়িয়ে চলি। আর যদি কখনো উঠতে হয় তাহলে সবসময় ডাবল চেক করি, কারণ এখন আমি জানি কিছু ট্রেন আছে যেগুলো গন্তব্যে পৌঁছায় না। কিছু বগি আছে যেগুলো চলতেই থাকে, শুধু চলতেই থাকে। কি বলবো অরিন্দমদা, আমি সত্যিই বুঝে উঠতে পারছি না। কারণ জাস্ট 2-3 দিন আগে আমি কলকাতা স্টেশন থেকে এরকম একটি রাতের ট্রেনে, মানে রাধিকাপুর এক্সপ্রেসে কলকাতা থেকে ট্রাভেল করছিলাম, বাড়ি ফিরছিলাম আর কি। তো আজকে যখন তোমার পাঠানো এই চিঠিটা পড়তে বসলাম, আমার শুনে গা কাঁটা দিয়ে উঠছিল। যদিও সেই জার্নিটা আমার ক্ষেত্রে অনেক স্বাভাবিক ছিল, সুস্থ ছিল। সত্যি মানে কি বলবো, আমি সত্যিই বারবার বলার ভাষা হারিয়ে ফেলছি। আমার এখন মনে হচ্ছে সেই রাতে আমি যেদিন ফিরছিলাম সেদিন তো আমার সাথেও এরকম কিছু হতে পারত। যাই হোক, অসংখ্য ধন্যবাদ অরিন্দমদা তোমাকে আরও একবার এরকম একটি অলৌকিক অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। আর যারা শুনছেন তাদেরকে আবারও বলি, প্লিজ 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 সাবস্ক্রাইব টু আস। আর আপনার জীবনেও যদি এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে, অবশ্যই সেই ঘটনাটি বাংলায় টাইপ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠান। হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য বিদায়। আর আপনারা সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।